বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি তৌহিদা রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার 60 সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। আমরা আমাদের অষ্টম অধ্যায়ের রিভিশন ক্লাস নিয়ে আবার চলে এলাম। আমরা আমাদের রিভিশন ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর এর সঙ্গে তোমরা সবাই জানবে প্রশ্নগুলো কিভাবে আসতে পারে আর কিভাবে সেগুলোর অ্যান্সার আমরা করব। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও যদি থাকে তাহলে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো সুন্দরভাবে আরো অ্যান্সার করতে পারবে। প্রথমেই আমরা জেনে নিই শব্দের উৎপত্তি সম্পর্কে। শব্দের উৎপত্তি তোমাদের আগে আলোচনা করা হয়েছিল যে বস্তু কম্পনের ফলেই শব্দের উৎপত্তি হয়ে থাকে, এবং শব্দের উৎপত্তি এবং শব্দের উৎস দুটো প্রশ্নই কিন্তু অ্যান্সার প্রায় একই রকমের। যদি এই প্রশ্নটা আসে কিভাবে শব্দ উৎপন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সার করব কম্পনশীল বস্তুর কম্পনের ফলেই শব্দ উৎপত্তি হয়। আবার যদি বলেন শব্দের উৎস, তাহলেও কিন্তু আমরা বলতে পারি কম্পনশীল বস্তুই হলো শব্দের উৎস। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে এখান থেকে ছোট প্রশ্ন আমরা কিভাবে অ্যান্সার করতে পারি। এখন চলে এসো পরবর্তী প্রশ্ন, শব্দের সঞ্চালন। শব্দ কিভাবে সঞ্চালিত হয়? আমি তোমাদেরকে এর আগে একটি ব্যবহারিক ক্লাসের মাধ্যমে দেখিয়েছিলাম যে শব্দ বাতাসের ভিতর দিয়ে স্প্রিং এর মতো এরকম স্প্রিং এর আকারে সঞ্চালিত হয়। এক্ষেত্রে কিন্তু আমরা আরেকটি জিনিসও দেখেছিলাম যে স্প্রিং এর মতো স্প্রিং এর কোথাও সংকুচিত অবস্থা, কোথাও একটু প্রসারিত অবস্থা, এরকম ভাবে বাতাসের ভিতর দিয়ে শব্দ অগ্রসর হয়, এবং এক্ষেত্রে কোথাও সংকুচিত, কোথাও প্রসারিত এবং তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। এর সঙ্গে আমরা জেনেছিলাম কি ঢেউ কাকে বলে। তাহলে প্রথমে আমরা ভালোভাবে একটু জেনে নিই শব্দ সঞ্চালনের প্রক্রিয়া। একটি বস্তু যখন কম্পনশীল অবস্থায় থাকে তখন তার চারিপাশে যে বাতাসের অণুগুলো রয়েছে সেগুলো তখন বস্তুর সংস্পর্শে কম্পিত হয়, এবং ওই বাতাসের কম্পিত অণুগুলি তার পার্শ্ববর্তী অণুকে কম্পিত করে বা তার এই কম্পনটি পার্শ্ববর্তী অণুতে স্থানান্তরিত করে। এভাবে এই কম্পনটি বাতাসের অণুগুলোর স্থানান্তরের মাধ্যমে শ্রোতার কানে শ্রবণের অনুভূতি জন্মায়। তাহলে আমরা বুঝতে পারছি কম্পনশীল বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি, এবং শব্দ বাতাসের অণুগুলোর ভিতরে স্প্রিং এর ন্যায় তরঙ্গ আকারে বা ঢেউয়ের আকারে সঞ্চালিত হয়। এখানে কিন্তু একটা ছোট প্রশ্ন ছিল, ঢেউ কি? সেক্ষেত্রে আমি বলেছিলাম মাধ্যমের কণাগুলো কম্পনের ফলে সঞ্চালিত হয়, সেটাই হচ্ছে কি ঢেউ। মোট কথা মাধ্যমের কণাগুলো কম্পনের ফলে বা সংকোচন প্রসারণের মাধ্যমে অগ্রসর হয়ে সামনের দিকে অগ্রসর হয় শ্রোতার কানে শ্রবণের অনুভূতি জন্মানোর জন্য, এবং এই মাধ্যমের কণাগুলোর কম্পন এবং তাদের সঞ্চালন, এটাই হলো কি ঢেউ। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আসলে ঢেউটা কি। এখন আমরা জানবো বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ। বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে মাধ্যম ভেদে শব্দের বেগে কি হবে, পার্থক্য হবে। কেন হবে? আসলে আমরা জানি যে মাধ্যম আসলে কঠিন, তরল আর কি বায়বীয়। তোমরা জানো যে কঠিন পদার্থে কিন্তু শব্দের বেগ সর্বোচ্চ, এবং বেগটাও আমরা বলেছিলাম যে বেগটা কত। আমরা বলেছিলাম মাধ্যমে বায়ুতে 330 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 330 মিটার করে গ্যাসীয় বা বায়ুতে শব্দ সঞ্চালিত হয়। তারপর আমরা বলেছিলাম যে এটা
কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচাইতে বেশি আর বায়বীয় মাধ্যমে শব্দের বেগ সবচাইতে কম। কঠিন মাধ্যমে শব্দের বেগ আমরা কত জেনেছিলাম? ৬,৪২০ মিটার পার সেকেন্ড। এটা কিন্তু তোমাদের বইতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর ক্ষেত্রে। এটা কঠিন মাধ্যম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেওয়া আছে ৬,৪২০ মিটার পার সেকেন্ড। কত? ৬,৪২০ মিটার পার সেকেন্ড। কিন্তু কথা হলো যে মাধ্যম ভেদে যেহেতু শব্দের বেগের পার্থক্য হয়, তাই তরল মাধ্যমে কিন্তু আসলে শব্দের বেগ আলাদা। কত? ১৪৯৬ মিটার পার সেকেন্ড। মানে তরল মাধ্যমে, এটাতে দেওয়া আছে পানিতে শব্দের বেগ দেওয়া আছে ১৪৯৬ মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে ১৪৯৬ মিটার শব্দ সঞ্চালিত হবে পানিতে। তাহলে মাধ্যম ভেদে শব্দের বেগের পার্থক্য রয়েছে। কিন্তু মাধ্যম ভেদে শব্দের বেগের পার্থক্যটা কেন হয় সেটাও কিন্তু আমাদের জানতে হবে। আর এগুলো যদি ভালোভাবে আমরা না জানি তাহলে আমাদের যে কতগুলো অঙ্ক করতে হবে সেই অঙ্কগুলো কিন্তু বোঝার ক্ষেত্রে বেশ সমস্যা হতে পারে। যেমন তোমাদেরকে আমি যেরকম এখানে বিভিন্ন মাধ্যমে শব্দের বেগের কথা আমি উল্লেখ করলাম। গ্যাসীয় মাধ্যমে বললাম ১৪৯৬ মিটার পার সেকেন্ড। আবার বললাম বায়ুতে কত? ৩৩০ মিটার পার সেকেন্ড। এটা তোমাদের বইতে দেওয়া আছে। কিন্তু এখানে তোমরা যখন অঙ্ক করবে সেক্ষেত্রে কতগুলো উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে এই মাধ্যমের বেগগুলো কেন মনে রাখতে হবে, কেন আলাদা, সেই জিনিসগুলো বুঝিয়ে দেব। আসলে মাধ্যম বলতে তো আমরা কঠিন, তরল আর গ্যাসীয় মাধ্যমকে বুঝতে পারছি, কিন্তু কঠিন মাধ্যমের দিকে তোমরা একটু দৃষ্টিপাত করো, তাহলে তোমরা বুঝতে পারবে কঠিন মাধ্যমের মধ্যে কিন্তু অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে। কি করে? কঠিন মাধ্যমের মধ্যে অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে। আবার তরল মাধ্যমের মধ্যে কিন্তু অণুগুলো কঠিনের চেয়ে একটু দূরে দূরে অবস্থান করে। তরল মাধ্যমে অণুগুলো কি করে? কঠিনের তুলনায় তোমার আরেকটু দূরত্ব রেখে অবস্থান করে। আর গ্যাসীয় মাধ্যমে কিন্তু কি হয়? অণুগুলো আরো দূরত্ব বজায় রেখে অবস্থান করে। মানে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক স্থান, একটা অণু আরেকটা অণুর মাঝে যে স্থান সেটাকে আমরা বলি আন্তঃআণবিক স্থান। সেই আন্তঃআণবিক স্থান কিন্তু গ্যাসীয় মাধ্যমে সবচেয়ে বেশি হয়, যার কারণে কম্পনশীল বস্তুর কম্পন, অর্থাৎ যা কিনা শব্দ উৎপন্ন করে, সেটি সঞ্চালনের ক্ষেত্রে একটি অণু থেকে আরেকটি অণুর দূরত্ব বেশি হলে শব্দ সঞ্চালনের সময়টাও বেশি প্রয়োজন হয়। যার কারণে কঠিন মাধ্যমে অণুগুলোর মাঝে আন্তঃআণবিক স্থানটা কম থাকে, যার কারণে শব্দ কঠিন মাধ্যমে দ্রুত, তারপর তরল মাধ্যমে, তারপর গ্যাসীয় মাধ্যমে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো শব্দের বেগের পার্থক্য হওয়ার কারণটি। এখন আমরা আজকের ক্লাসে, যেহেতু রিভিশন ক্লাস, এখান থেকে আমরা জানবো আজকে আমাদের সৃজনশীল কোশ্চেনগুলো যদি কখনো আসে, আমরা কোন পরীক্ষার ছবি দেখে কোন সৃজনশীল কোশ্চেন বা এটাই কি উদ্দীপক আমাদের বোঝার সুবিধা হবে, মনে রাখতে পারবো, সেটা নিয়ে আমরা জানবো। দেখো এখানে তোমাদের ছবি দেওয়া আছে স্প্রিং এর ছবি। যখনই দেওয়া থাকবে তখনই ভাববো এই ছবিটি বা চিত্রটির দ্বারা, এই দেখো স্প্রিং এর ছবি দেওয়া আছে, দেখো এটি দ্বারা আমরা কি বুঝতে পারবো? এটি কি বোঝাচ্ছে? আসলে বায়ুতে শব্দ কিরকম ভাবে সঞ্চালিত হয় বা উৎস থেকে কিভাবে শব্দ শ্রোতার কানে পৌঁছায়, সেটা হচ্ছে আমরা এটার মাধ্যমে, এই চিত্রের মাধ্যমে বা এই উদ্দীপকের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তারপর চলে এসো পরবর্তী যে তোমাদের উদ্দীপকটা আছে। এখানে একটি ছবি দেওয়া আছে, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের দিকে লক্ষ্য রাখো, পেজ নাম্বার ৮০। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো ৩টি কাচের বোতল, এবং এখানে আমরা কি করেছি? ভিতরে
আমরা বায়ু নিরুদ্ধ করেছি কখনো, আর বায়ুপূর্ণ অবস্থায় আমরা শব্দ পরীক্ষা করেছি। এটি দ্বারা আমরা কি বুঝতে পারবো যে মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না। তাহলে আমরা উদ্দীপকগুলো আমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে, কোন উদ্দীপকের মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তারপর দেখো আমরা এখানে বুঝতে পারছি কঠিন পদার্থে যে শব্দের বেগটা সর্বোচ্চ বা সবচেয়ে বেশি, সেটা কিন্তু এখানে এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো, বা এই উদ্দীপকের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কঠিন মাধ্যমে শব্দ দ্রুত পৌঁছে যাবে শ্রোতার কানে। তারপর চলে এসো আমরা বেলুন দিয়ে যে পরীক্ষাটা করেছিলাম, বেলুন এরকম একটা বেলুনের ভিতরে পানি নিয়ে আমরা যে পরীক্ষাটা করেছিলাম, যে তুমি যার ধরেছো যার কানের কাছে সে কিন্তু ঠিকই এটি শুনতে পাবে। কে শুনতে পাবে না? পাশে দাঁড়িয়ে থাকা বন্ধু কিন্তু শুনতে পাবে না। তার মানে সে যে বেলুনের সঙ্গে কান লেগে থাকবে সে কিন্তু এই বেলুনের উপরে যে আঁচল লাগা শব্দটা কিন্তু শুনবে, কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা বন্ধু কিন্তু শুনতে পাবে না। এর কারণ হিসেবে আমরা কি বলেছিলাম, যে যে বেলুনের সঙ্গে কানটা লাগিয়ে শব্দটা শোনার চেষ্টা করছে সে আসলে শব্দ কোন মাধ্যমে শুনছে বলো দেখি? হ্যাঁ, সে শুনছে তরল মাধ্যমে। আর পাশে দাঁড়িয়ে থাকা বন্ধু সে কিন্তু বায়বীয় মাধ্যমে বা বায়ুতে কিন্তু শব্দটা শুনতে পাচ্ছে, যার কারণে তার কানে পরে শব্দটা যাবে, যে বা নাও যেতে পারে। আর যে পানি বা বেলুনের সঙ্গে কানটা লাগিয়ে শুনছে সে কিন্তু আগে শব্দটা শুনতে পাচ্ছে, কারণ পানিতে বা তরল পদার্থে শব্দের বেগ বায়বীয় পদার্থ চাইতে বেশি। এটা কিন্তু আমরা এই উদ্দীপকের মাধ্যমে বুঝতে পারলাম। তারপর এসো আমরা আর কি দেখেছি, আরো কিন্তু আমরা দেখেছি যে আমাদের কানের পর্দায় শব্দ যখন পৌঁছায় তখন কানের পর্দা ঠিক কিরকম প্রতিক্রিয়া সৃষ্টি হয় সে কিন্তু আমরা এই পরীক্ষার মাধ্যমে জেনেছি। তাহলে আমরা উদ্দীপকগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেলাম, যে কোন উদ্দীপকের ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি সেটা আমরা ভালোভাবে এখানে তুলে ধরলাম। এখন চলে আসো অঙ্কের ক্ষেত্রে। কতগুলো উদাহরণ আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো, সেক্ষেত্রে তোমাদেরকে অঙ্কগুলো করার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে। যেমন তোমাদের বইতে বা গাইডে বা বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন রকমের এই অঙ্কগুলো শব্দের অধ্যায় থেকে অঙ্কগুলো তোমরা হয়তো বা পেয়েছো বা সমাধানও করেছো বা দেখেছো। সেক্ষেত্রে এরকম একটি অঙ্ক কিন্তু ছিল যে সুমন আর রাতুল রেল লাইন দিয়ে হাঁটছে, হঠাৎ করে রাতুল ট্রেনের লাইনে কান পেতে থাকলো। রাতুল কিন্তু ট্রেনের লাইনে কান পেতে থাকলো। রাতুল ট্রেনের লাইনে কান পেতে আছে কে? রাতুল। আর সুমন রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকলো। ট্রেন যদি আসে তাহলে ট্রেন থেকে রাতুল এবং সুমনের দূরত্ব 50 মাইল। তাহলে কে আগে শব্দটি শুনতে পাবে? এরকম অঙ্ক কিন্তু তোমাদের আছে বলতে। তাহলে তোমাদেরকে এটি যদি সমাধান করতে বলা হয় সেক্ষেত্রে তুমি কিভাবে এটা সমাধান করবে? আমরা জানি দূরত্ব ডিভাইড বাই সময় দিলেই কিন্তু আমরা কি পাবো? বেগ পাবো। আর আমাদেরকে এই ক্ষেত্রে জানতে হবে কি মাধ্যমে শব্দের বেগগুলো, যে যদি এই অঙ্কে লোহা, যেহেতু ট্রেনের লাইন লোহা দ্বারা তৈরি, তাহলে অবশ্যই তোমাদের বুঝতে হবে রাতুল কিন্তু এই রেল লাইনে যে শব্দটা ট্রেন আসার শব্দটা রেল লাইনে কান পেতে শুনছে, তার শোনার মাধ্যম কিন্তু এখানে কি? লোহা। লোহা বা আমাদের বইতে যে কঠিন মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে 6420 মিটার পার সেকেন্ড, যদি এখানে অঙ্কে লোহাতে শব্দের বেগ উল্লেখ না থাকে তাহলে কিন্তু আমরা এটা ধরে কিন্তু করব, 6420 ধরে কিন্তু অঙ্কটা আমরা করব। আর যদি দেওয়া থাকে সেক্ষেত্রে
4080 থাকলো বা 6080 থাকলো বা 7080 থাকলো, যদি দেওয়া থাকে তাহলে আমরা লোহার সেই বেগ ধরে আমরা রাতুলের শব্দ শোনার সময়টা কিন্তু আমরা বের করব। আর সুমনের ক্ষেত্রে আমরা কি করব, বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড যেটা আছে সেটা ধরেই আমরা অঙ্ক করব। তাহলে দুইজনের ক্ষেত্রে সময় বের হবে এবং আমরা দেখতে পাবো অঙ্কে যার রেজাল্ট আসবে সেখানে দেখব রাতুল কিন্তু শব্দের বেগ আগে শুনতে পাচ্ছে, কারণ সে কঠিন মাধ্যমে শব্দের বেগ শুনতে পাচ্ছে। আবার এটির সঙ্গে তোমাদের অঙ্কের সঙ্গে আরেকটি জিনিস থাকতে পারে যে কে শব্দের বেগ আগে শুনতে পেল এবং কেন শুনতে পেল, এক্ষেত্রে তুমি তোমার মতামত উপস্থাপন করো। তখন কিন্তু অবশ্যই তুমি বলবে কেন রাতুল আগে শুনতে পেল। এক্ষেত্রে আমাদেরকে সুন্দর করে বিশ্লেষণ করে অ্যান্সারটা দিতে হবে যে রাতুল কঠিন মাধ্যমে শব্দটি শুনেছে, আর কঠিন মাধ্যমের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে বা কঠিন পদার্থের অণুগুলোর আন্তঃআণবিক স্থানগুলো কম বা ছোট, যার কারণে শব্দ সঞ্চালনের ক্ষেত্রে রাতুল আগে শব্দটি শুনতে পেয়েছে। আর সুমন শব্দটি দেরিতে শুনতে পেয়েছে, কারণ বায়ুতে শব্দের বেগ কঠিন পদার্থের তুলনায় কি কম, যার কারণে তার শোনার সময়টা বেশি লেগেছে। এরকম ভাবেই আমরা এই অ্যান্সারগুলো করব। আমরা আরেকটি অঙ্কের কথা উল্লেখ করতে পারি, যদি এক্ষেত্রে কঠিন আর গ্যাসীয় মাধ্যম না থেকে ধরো এরকম থাকলো যে ফাহিম পুকুরে গোসল করছে আর ফাহিমের ছোট ভাই পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে। এখন হঠাৎ করেই একটি আওয়াজ হলো বা শব্দ শুনতে পেল তারা, সেটা যে কোনো শব্দ হতে পারে। তো সেই শব্দটি সে পুকুরের ভিতরে ফাহিম যদি ডুব দিয়ে থাকে তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু ফাহিমের শব্দ শোনার যে মাধ্যম সেটা কিন্তু কি হবে, পানি। আর ফাহিমের ভাই যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে তার কিন্তু শব্দ শোনার মাধ্যমটা কি হবে, বাতাস। তাহলে তোমরাই বলো তো দেখি শব্দটা কে আগে শুনতে পাবে? হ্যাঁ, অবশ্যই ফাহিম আগে শুনতে পাবে, কারণ বায়বীয় মাধ্যমের চেয়ে তরল মাধ্যমে শব্দের বেগ কিন্তু বেশি। তাই ফাহিম শব্দটি, এই বিস্ফোরণের শব্দটি ফাহিমই আগে শুনতে পাবে এবং আমরা এই ক্ষেত্রে তরল পদার্থে শব্দের বেগ আছে সেটা দিয়েই আমরা বের করব, তাই না? আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই সবকিছু ভালোভাবে বুঝতে পারলে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে উঠাই থেকে, তাহলে অবশ্যই আমরা আমাদের লাইভ ক্লাসে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেগুলো সমাধান করে নিব। তাহলে সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।